ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অংশ আলোচনা করেছি। এবারে ফার্স্ট চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেখানে রয়েছে স্কোপ অফ ফিজিক্স, অর্থাৎ আমরা যেই জানলাম ন্যাচারাল সায়েন্সের একটা পার্ট হলো ফিজিক্স। সেখানে আর কি কি পার্ট আছে? কেমিস্ট্রি আর বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটেকে আমরা বলছি ন্যাচারাল সায়েন্স। আর এইগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমরা যখন একটা রিলেশন বের করছি, একটা নিয়ম বের করছি, সেইগুলোকে প্রকাশ করার জন্য যার সাহায্য লাগে সেটা হলো ম্যাথামেটিক্স। সেই ম্যাথামেটিক্সের বিভিন্ন টুলস আমরা এই সব সাবজেক্টে লাগাই। এখানে কিন্তু টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি নয়, এখানে টুলসের মানে হলো এই ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন লজ, বিভিন্ন থিওরি, এই সমস্ত স্টাডিতে আমরা কাজে লাগাই। গ্রাফ তো সব জায়গায় রয়েছে, জেনারেল অ্যালজেব্রা সব জায়গায় রয়েছে, এই সমস্তগুলো কিন্তু আছেই, সেইগুলো এখানে ব্যবহার করা হয়। এখানে সায়েন্সের কিং বলা হয় ফিজিক্সকে, আর কুইন বলা হয় ম্যাথমেটিক্সকে। হ্যাঁ, এই ফিজিক্সের যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ ফিজিক্সে আমরা যে বিষয়গুলো আলোচনা করি, সেখানে আমরা দুটো পার্টে প্রথমে তাকে ভাগ করব। একটা হচ্ছে মাইক্রোস্কোপিক, এইদিকে আমি লিখব ম্যাক্রোস্কোপিক, আর এদিকে লিখব মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিতে অর্থাৎ আমরা বাহ্যিক যে নেচারের যা যা আমরা দেখতে পাচ্ছি, গ্রহ উপগ্রহের গতি বলো, মোশন বলো, যা কিছু আমরা বাইরে থেকে দেখতে পাই, এমনিতেই দেখতে পাই, সেইখানে সেই সমস্ত বিষয়ে যে আলোচনা, সেটা ম্যাক্রোস্কোপিক লেভেলের আলোচনা। সেটাকে আর একটা নাম দেওয়া হয় যে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা ম্যাক্রোস্কোপিক লেভেলে আলোচনা করি, আর মাইক্রোস্কোপিক লেভেলে আলোচনা হয় কোয়ান্টাম ফিজিক্সে। এই কোয়ান্টাম ফিজিক্স আমাদের ক্লাস 12-এ রয়েছে, সেটা সম্পর্কে আমরা কিছু জানবো, অর্থাৎ ওপরে কিছুটা জানবো, পুরোপুরি হয়তো জানতে পারবো না। এইটা হলো মাইক্রোস্কোপিক লেভেলের ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স। এবার এখানে ম্যাক্রোস্কোপিক লেভেলের যে ফিজিক্স রয়েছে, তাকে আমরা কতগুলো ভাগে ভাগ করব। একটা হলো মেকানিক্স। এই মেকানিক্সকে আমরা বলছি বলবিদ্যা বাংলায়। তারপরে রয়েছে মেকানিক্সের পরে রয়েছে থার্মোডিনামিক্স, তারপরে রয়েছে ইলেকট্রোডাইনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিক বলবো এখানে, ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক্স, আর রয়েছে এখানে অপটিক্স। এছাড়াও রয়েছে এখানে আমরা কি বললাম যে এখানে মেকানিক্স, থার্মোডিনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম আর আছে অপটিক্স। এই মেকানিক্স এবং থার্মোডিনামিক্স এইগুলো ক্লাস 11-এ তোমরা পাবে। আর এখানে অপটিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম আর কোয়ান্টাম ফিজিক্স। সেই কোয়ান্টাম ফিজিক্সে কি আছে না, সেখানে হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, আর যেটাকে আমরা বলছি মডার্ন ফিজিক্স, সেই আলোচনাগুলো রয়েছে। অর্থাৎ ক্লাস 12-এ আমাদের এই অংশগুলো রয়েছে, এই তিনটে অংশ রয়েছে। অর্থাৎ ফিজিক্সের যে বিষয়, সেই বিষয়কে আমরা এইভাবে ভাগ করতে পারলাম। একটা হলো ম্যাক্রোস্কোপিক লেভেলের ফিজিক্স, যেটাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স বলছি, আর একটা হলো মাইক্রোস্কোপিক লেভেলের ফিজিক্স, যেটাকে আমরা কোয়ান্টাম ফিজিক্স বলছি, আর একটা হলো সেমিকন্ডাক্টর ফিজিক্স বা মডার্ন ফিজিক্স। এইগুলো এই কোয়ান্টাম ফিজিক্সের মধ্যেই। এছাড়াও এটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলের ফিজিক্স বলা হচ্ছে। আর এখানে ম্যাক্রোস্কোপিক লেভেলের ফিজিক্সকে আমরা মেকানিক্স হিসাবে ভাগ করেছি, থার্মোডিনামিক্স হিসাবে ভাগ করেছি,
আর অপটিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিজম হিসাবে ভাগ করেছি। এই মেকানিক্স অংশে কি কি রয়েছে? মেকানিক্স অংশে যেটা রয়েছে হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন, গতি ও স্থিতি। তারপরে রয়েছে কি না, রয়েছে রকেট মোশন। তারপরে রয়েছে কি ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, অর্থাৎ চলন এবং ঘূর্ণন অ্যান্ড রোটেশন। ফ্লুইড ডিনামিক্স অর্থাৎ প্রবাহীর গতি। এই সমস্ত বিষয়, অর্থাৎ আরও আছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ, ওয়েভ মোশন। এই সমস্তগুলোকে কিন্তু এই মেকানিক্সের অংশ হিসাবে ধরা যেতে পারে। অর্থাৎ মেকানিক্স দিয়ে আমরা এইগুলোকে ইউনিফাইড করতে পারবো। আর থার্মোডাইনামিক্স কি? থার্মোডাইনামিক্স সেখানে তাপের বিভিন্ন বিষয় রয়েছে। তাপ গতিবিদ্যা, অর্থাৎ তাপ গতিবিদ্যা থেকে তাপ ইঞ্জিন, আমরা যে অটোমোবাইল যে ইঞ্জিনগুলো আমরা দেখে থাকি, সেই ইঞ্জিনগুলো সব এই থার্মোডাইনামিক্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর অপটিক্সে কি রয়েছে? অপটিক্সে ওয়েভ অপটিক্স রয়েছে, রে অপটিক্স রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিজমে কি আছে? প্রথমে চার্জ আছে, চার্জ, ফিল্ড, তারপরে ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স, তারপরে রয়েছে ইলেকট্রনের ফ্লো অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে আছে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিজম, তারপরে আছে কি এসি কারেন্ট, ডিসি কারেন্ট। এই সম্পর্কিত যে বিষয় সেগুলো এই ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে রয়েছে। তারপরে এই সেমিকন্ডাক্টর ফিজিক্স বা মডার্ন ফিজিক্স, এইগুলো ক্লাস 12-এ রয়েছে। তোমরা আপাতত এইগুলো জেনে রাখো যে এই বিষয় রয়েছে, এবং এইগুলোই হলো ফিজিক্সের স্কোপস, অর্থাৎ ফিজিক্সের বিভিন্ন শাখা। এই শাখাগুলোই কিন্তু পুরোটাই এবারে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, আমরা ক্লাস এই 11 এবং 12-এ আমরা এখানে ফিজিক্সের এই বিষয়গুলোকে উপরে জানবো, বা কিছুটা হলেও আমরা কনসেপ্ট তৈরি করব, যেখান থেকে আমরা যদি ভবিষ্যতে ফিজিক্স নিয়ে যাই বা সায়েন্সের কোনো ফিল্ডে কাজ করি, জেনারেল ফিল্ডে কাজ করি, তখন আমাদেরকে এইগুলোকে অ্যাডভান্স লেভেলে জানতে হবে। এই হলো ফিজিক্সের স্কোপ। এবারে ফিজিক্সের যে থিওরিগুলো, এই যে এতগুলো স্কোপে ভেঙেছি, এই স্কোপে ভাঙার পেছনে কি কে আছে? না লজ আছে, বিভিন্ন লজ আছে। দেখো এখানে মেকানিক্সে মূলত কিসের ল আছে? না এখানে হচ্ছে আমাদের মেকানিক্সে রয়েছে নিউটনস লজ অফ মোশন, নিউটনের গতিসূত্রগুলো এখানে রয়েছে। এই ইলেকট্রোম্যাগনেটিজমে রয়েছে, ধরো দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, তড়িৎ আবেশ, এগুলো তোমরা ক্লাস 10-এ পেয়েছো। আইসিএসসি ক্লাস 10-এও রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্লাস 10-এও রয়েছে। সেইগুলো দিয়ে কিন্তু অনেক কিছুকে ব্যাখ্যা করা যায়। এই যে ব্যাখ্যা করা যাচ্ছে কিছু লয়ের ভিত্তিতে, অর্থাৎ আমরা ফিজিক্সের যে ডেভেলপমেন্ট হয়েছে, তাতে ফিজিসিস্টরা করেছেন কি না সমস্ত বিষয়কে ব্যাখ্যা একটা সূত্রের সাহায্যে করার চেষ্টা করে গেছেন। এখনও পর্যন্ত সেই চেষ্টা চলছে। স্টিফেন হকিং কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। এছাড়াও এখনকার দিনে কিছু বিজ্ঞানী ইউনিফাইড থিওরি অফ নেচার, অর্থাৎ নেচারে যা কিছু ঘটনা সেটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য একটা মাত্র সূত্র দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে, তার জন্য তারা কিন্তু অনেক তাত্ত্বিক গবেষণা করে যাচ্ছে। যেটা আমরা জানি যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ আমরা যেটা ক্লাস 11-এ পাবো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে কিন্তু এই নেচারের অধিকাংশ ঘটনার ব্যাখ্যা করা যায়। যেটা প্রথম নিয়ে এসেছিলেন থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু অনেক দিন আগে আবিষ্কার হয়ে গেছে, কিন্তু সেই থার্মোডাইনামিক্স থেকে সমস্ত কিছুর ব্যাখ্যা দেওয়া যাবে, এক্সপ্লেনেশন দেওয়া যাবে, সেটা কিন্তু স্টিফেন হকিং সেটা নিয়ে কাজ করে গেছেন। এছাড়াও আমরা দেখব যে এই যে আমরা গ্র্যাভিটি বলছি, এই গ্র্যাভিটেশান থেকে কিন্তু যখন আমরা
দেখলাম যে নিউটন সাহেব সেই গাছ থেকে আপেল পড়া থেকে তিনি গ্র্যাভিটেশন, লজ অফ গ্র্যাভিটেশন, এই সূত্রগুলো আবিষ্কার করে ফেললেন। সেক্ষেত্রে এই গ্র্যাভিটি থেকে কিন্তু অনেক কিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো। গ্র্যাভিটি থেকে গ্রহ উপগ্রহের গতি ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো। গ্র্যাভিটি থেকে একটা আপেল উপর থেকে নিচে পড়ছে কেন তার ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো। গ্র্যাভিটি থেকে আমরা কৃত্রিম উপগ্রহকে আমরা পৃথিবীর চারদিকে ঘোরাতে পারছি। এই গ্র্যাভিটেশনাল যে ফোর্স, এই ফোর্সের কনসেপ্ট থেকে আমরা কিন্তু অনেকগুলো বিষয়কে ব্যাখ্যা করতে পারছি। এটাকে বলা হয় ইউনিফিকেশন। ইউনিফিকেশন ফিজিক্সের লগুলোকে, সূত্রগুলোকে ইউনিফাইড করা হয়। সেই ইউনিফাইড করার যে টেন্ডেন্সি বা প্রক্রিয়া বা চেষ্টা, তাকে আমরা বলা হয় ইউনিফিকেশন অব লজ। দেখো, কনজারভেশন অব এনার্জি মানে কি? কনজারভেশন অব এনার্জি মানে শক্তির সংরক্ষণ সূত্র। এই কনজারভেশন অব এনার্জি দিয়ে কতগুলো সূত্র পাওয়া গেছে। তাহলে সেই সবগুলোর সূত্রর ইউনিফাইড রূপ হলো কনজারভেশন অফ এনার্জি। আর এই কনজারভেশন অফ এনার্জির প্রপার যে সূত্র, সেটা হলো ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। এই ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স বা কনজারভেশন অফ এনার্জি দিয়ে আমরা কি কি করতে পারি? 1 নম্বর আমরা পেয়েছি, তুমি চিন্তা করে দেখো, বার্নৌলির উপপাদ্য ক্লাস 9-এ পড়েছো। বার্নৌলির উপপাদ্য, এবার বাংলায় লিখছি, বার্নৌলির উপপাদ্য, বার্নৌলিজ থিওরেম। 2 নম্বর আমরা কি পেয়েছি না, আমরা পেয়েছি এই কনজারভেশন অফ এনার্জি থেকে ক্লাস 9-এই আরও একটা জায়গায় পেয়েছি, যেখানে ক্যালোরিমিতির মূলনীতি, অর্থাৎ গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, সেখানে শক্তির কোনো পরিবর্তন ঘটে না। সেটাও শক্তির সংরক্ষণ সূত্র থেকে পেয়েছি। অর্থাৎ আমরা বলবো ক্যালোরিমিতির মূলনীতি। তোমরা ক্লাস 12-এ দেখতে পাবে, ক্লাস 12-এ তোমরা দেখতে পাবে যে একটা বর্তনী কীরকম হয়, সার্কিট কাকে বলে, এরকম করে বিভিন্ন কোষ, রোধ যুক্ত, এরকম করে যদি সব যুক্ত থাকে তারের সাহায্যে, এটাকে বলা হয় বর্তনী, যেটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। সেই সার্কিটের ক্ষেত্রে যে অ্যানালাইসিস, অর্থাৎ সার্কিটের বিভিন্ন জায়গায় প্রবাহ মাত্রা কত, বিভব কত, এই সমস্ত জানতে গেলে যা লাগে, সেটাকে আমরা বলি সার্কিট অ্যানালাইসিস। সেই সার্কিট অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের যে লয়ের সাহায্য নিতে হয়, সেটা হলো কার্শফের কারেন্ট ল এবং কার্শফের ভোল্টেজ ল। এই কার্শফের যে ভোল্টেজ ল, কার্শফের ভোল্টেজ ল, এই ভোল্টেজ ল এটাও শক্তির সংরক্ষণ সূত্র থেকে এসেছে। এছাড়াও তোমরা কয়েকদিন আগে পড়েছ তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের যে থার্ড ল, সেই লটা কি ছিল? লেঞ্জেস ল, অর্থাৎ লেঞ্জের সূত্র। তোমরা সকলেই জানো যে লেঞ্জের সূত্র সেখানে ছিল। সেই লেঞ্জের সূত্রটাও শক্তির সংরক্ষণ সূত্র থেকে প্রতিষ্ঠিত। অর্থাৎ এই শক্তির সংরক্ষণ, এই সবগুলো সূত্রকে আমি ইউনিফাইড করলে আমি কি পাবো? ইউনিফাইড লটা হবে কনজারভেশন অফ এনার্জি। এই সবগুলো সূত্রের ইউনিফাইড রূপ হলো কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র। পদার্থবিজ্ঞানে এই ইউনিফিকেশানটা বেশ জরুরি, কারণ আমরা এত আলাদা আলাদা করে ল আমরা মুখস্থ রাখবো কী করে, বা রাখবোই বা কেন, এতটা একজন মনে রাখতে পারে না। এই কারণে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বা পরবর্তীকালে ফিজিসিস্টরা চেষ্টা করলেন যে সমস্ত লকে একটা লতে পরিণত করা যায় কি না। এবারে আমরা বলবো রিডাকশান। ফিজিক্সে আর একটা
গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলো রিডাকশান। এই রিডাকশানটা কি? ইউনিফিকেশান অ্যান্ড রিডাকশান। ইউনিফিকেশানটা হচ্ছে একত্রিতকরণ, আর রিডাকশানটা হলে যে ভেঙে ভেঙে দেখা। ধরো তুমি একটা রডকে গরম করেছো, একদম তেতে গেছে, রডটা থেকে গরম আভা বেরোচ্ছে, লাল আভা বেরোচ্ছে। ওই অবস্থায় তুমি একটা বালতির জলে রডটাকে ডুবিয়ে দিলে, সেখান থেকে বালতির কিছু জল বাষ্পীভূত হলো। সেই বাষ্পীভূত জলকে তুমি ধরে আবার ঘনীভূত করে বিন্দু বিন্দু করে জলে পরিণত করলে। সেই জলকে তুমি ফ্রিজে রাখলে, ফ্রিজে রেখে তাকে ঠান্ডা করে বরফে পরিণত করলে। তাহলে তুমি অনেকগুলো স্টেপ করেছো। প্রত্যেকটা স্টেপকে তুমি একটা ল দিয়ে বিশ্লেষণ করতে পারছো না। তখন তোমাকে এই রিডাকশান করতে হবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে তোমাকে প্রত্যেকটা অংশকে বিশ্লেষণ করতে হবে। এটাকে বলা হচ্ছে রিডাকশান। প্রথমে আমি রডটা যে গরম করেছিলাম, সেক্ষেত্রে এই সূত্রটা লাগবে H=mst। এবার গরম হওয়ার ফলে সেখান থেকে যে তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোচ্ছে, যেই অবলোহিত তরঙ্গ বেরোচ্ছে আর দৃশ্যমান আলোক বেরোচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেটার ফর্মুলা আলাদা। সেটার জন্য আমরা কোন ফর্মুলা লাগে এটা পরে জানতে পারবে, যে ভিনের ফর্মুলা লাগবে। তারপরে সেটাকে যখন জলে ফেলা হয়েছে তখন কি লাগবে না, ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতি, প্রিন্সিপাল অফ ক্যালোরিমিতি, ক্যালোরিমিতির মূলনীতি লাগবে, ক্যালোরিমিতির মূল নীতি। ক্যালোরিমিতির মূলনীতি এখানে লাগবে, কতটা জল ও গ্রহণ করেছে তাপটা, সেই জল বাষ্পে পরিণত হয়েছে এবং সেই বাষ্পে পরিণত হওয়ার জন্য কত তাপ লেগেছে, সেটা H=ml, এম হচ্ছে ভর, মাস ইন্টু ল্যাটেন্ট হিট, লীন তাপ, এটা থেকে পাবো। অর্থাৎ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অংশকে ভেঙে নিচ্ছি। এইটাকে বলা হয় রিডাকশান অফ ফিজিক্স, রিডাকশান ইন ফিজিক্স। তাহলে ইউনিফিকেশান অ্যান্ড রিডাকশান হলো ফিজিক্সের একটা খুব বিশেষ টার্ম, যে টার্মগুলো আমাদের জানতে হয়। এই হলো ফিজিক্সের স্কোপ। এরপরের ভিডিওতে আমি ডিফারেন্ট ফোর্সেস ইন নেচার এইগুলো সম্পর্কে আলোচনায় ফিরব।